আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য চন্দ্রগুপ্ত নাটকের প্রশ্ন উত্তরের অংশটি। তো যেহেতু প্রশ্ন উত্তর অনেকটা রয়েছে, তাই একটা ক্লাসে আমি সবকটা প্রশ্নের উত্তর আলোচনা করে দিতে পারবো না। সেই কারণে আজকে আমি 3-এর দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের নাট্যকারের পরিচিতি হিসেবে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে যে কথাগুলি বলা রয়েছে, তার থেকে 1-এর 1 এবং 1-এর 2 দাগের প্রশ্ন দুটি করা হয়েছে। তো 1-এর 1 নম্বর দাগের প্রশ্নতে কি বলা হয়েছে? দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? তো তোমরা এখান থেকে এই লাইনটা থেকে উত্তর করে নেবে যে দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেত গিয়েছিলেন। আর 1-এর 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে? তার রচিত দুটি নাটকের নাম লেখো। তোমরা এখান থেকে যে কোনো দুটি নাটকের নাম লিখবে। তো আমরা বলতে পারি তার রচিত দুটি নাটকের নাম হলো মেবার পতন, প্রতাপ সিংহ। এবারে 2-এর দাগের প্রশ্নগুলিতে দেখো কি বলা হয়েছে? নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। অর্থাৎ এই যে 2-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত যে 5টি প্রশ্ন রয়েছে, তার উত্তর কিন্তু খুব একটা বড় লিখতে হবে না। একটি বাক্যে না পারলেও তোমরা চেষ্টা করবে একদম ছোট উত্তর লিখতে। আর এ প্রসঙ্গে আর একটি কথা তোমাদেরকে বলে রাখি, যে যখনই কোনো নাটক, কবিতা, গল্প এই সমস্ত থেকে উত্তর লেখো না কেন, তোমরা কিন্তু যে গল্প বা কবিতা বা নাটক, তার উৎসটা নির্দেশ করবে। অর্থাৎ সেই নাটকের নামটা এবং কার লেখা সেটা নির্দেশ করার পর যে উত্তরটা চাওয়া হয়েছে সেটা লিখবে। এতে করে তোমাদের কিন্তু প্রশ্নের যে উত্তরের মান সেটা আরো ভালো হবে। উৎস বলতে আমি কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো, যে গল্পের নাম অথবা কবিতার নাম যেখান থেকেই প্রশ্ন দেওয়া হোক না কেন, এবং তার সঙ্গে সেই গল্পের লেখক, বা কবিতা হলে কবিতার কবির নাম উল্লেখ করে দেওয়ার পর উত্তর লিখতে হবে। তো এখানে আমি সেইভাবেই উত্তরগুলো লিখেছি, তোমরা দু একটা দেখলেই বুঝতে পারবে কিভাবে লিখতে হয়। তো 2-এর 1 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। এই যে নাটকটা আমরা পড়ছি নাট্যাংশটি, তো তার শুরুতেই একদম প্রথমেই কিন্তু ঘটনাস্থল এবং সময় নির্দেশ করা ছিল। তোমরা যদি পাতাটা উল্টে দেখতে চাও, এই দেখো এইখানেই দেওয়া রয়েছে স্থান এবং কাল, অর্থাৎ সময়। তো এইটাই এখানে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। আমরা এইভাবে উত্তরটাকে লিখব। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল সিন্ধু নদতট আর সময় সন্ধ্যা। তো এইভাবে তোমরা দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল আর সময়টাকে নির্দেশ করে দেবে। আর কিভাবে আমি বলতে চাইছিলাম উত্তরগুলো লেখার কথা, তোমরা এই উত্তরটা দেখে আশা করছি বুঝতে পারছো, যে এইভাবে নাট্যকারের নাম উল্লেখ করেছি, তারপর নাটকের নাম উল্লেখ করেছি, তারপর উত্তরটা দিয়েছি। এবারে দেখো 2-এর 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে? নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটিতে হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কন্যা। তো সেলুকাস ছিলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি, আর সেই সেলুকাসের কন্যা ছিলেন হেলেন। এবারে 2-এর 3 নম্বর দাগের প্রশ্নে দেখো কি বলা হয়েছে? রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। তোমরা এইভাবে উত্তর লিখবে যে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকে উদ্ধৃতাংশের বক্তা হলেন ভারতের শতদ্রু তীরের একটি রাজ্যের রাজা পুরু। তো এই উদ্ধৃতিটির বক্তাকে না, ভারতের শতদ্রু তীরের একটি রাজ্যের রাজা, যার নাম ছিল পুরু। তোমরা এইভাবে উত্তরটাকে লিখে নিতে পারো একটি লাইনে বা একটি বাক্যে। এবারে 2-এর 4 নম্বর দাগের প্রশ্নে দেখো কি জানতে চাওয়া হয়েছে? জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? কীর্তি কথাটির মানে হলো উল্লেখযোগ্য কাজ, অর্থাৎ বক্তা এখানে কোন একটা উল্লেখযোগ্য কাজ করে রেখে যেতে চাইছেন। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো, কিভাবে উল্লেখযোগ্য কীর্তি রেখে যেতে চাইছেন না। উদ্ধৃতাংশের বক্তা হলেন সম্রাট সেকেন্দার। তিনি শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমেই জগতে একটা কীর্তি রেখে যেতে চান। তো শৌখিন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন তিনি, এবং শৌখিন দিগ্বিজয়ের মাধ্যমেই জগতে একটা কীর্তি তিনি স্থাপন করে রেখে যেতে চান। এবার 2-এর 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো। সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? এভাবে উত্তর লিখবে দেখো।
উদ্ধৃতাংশের বক্তা হলেন চন্দ্রগুপ্ত। তাকে গুপ্তচর ভাবার কারণেই বন্দি করার প্রসঙ্গ এসেছে। সম্রাট সেকেন্দার সাহা যখন চন্দ্রগুপ্তকে বন্দি করতে চেয়েছিলেন, তখন চন্দ্রগুপ্ত উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন। আমরা এই নাটকটির শেষে পড়তে গিয়ে দেখেছি যে চন্দ্রগুপ্তকে কিন্তু সম্রাট সেকেন্দার সাহা বন্দি করতে চেয়েছিলেন, কিন্তু তখনই চন্দ্রগুপ্ত সেকেন্দার সাহাকে বলেছিলেন যে তাকে বধ না করা পর্যন্ত, অর্থাৎ হত্যা না করা পর্যন্ত বন্দি করা যাবে না। অর্থাৎ সে প্রাণপণে চেষ্টা করবে বন্দি না হওয়ার, তার প্রাণ থাকতে সে কখনোই বন্দি হবে না। এটাই এই উক্তিটির মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলি আলোচনা করব। কি বলা হয়েছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 3 নম্বর দাগে কি বলা হয়েছে? কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। উদ্ধৃতিটির বক্তা হলেন সেকেন্দার সাহা। তিনি সুদূর মসিডন থেকে দিগ্বিজয়ে বেরিয়ে ভারতবর্ষে যখন এসে পৌঁছেছিলেন, তখন ভারতবর্ষের বৈচিত্র্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এই দেশের দিনের বেলার প্রচণ্ড সূর্য, গাঢ় নীল আকাশ, রাত্রির আকাশের শুভ্র চন্দ্রমা, স্নিগ্ধ জ্যোৎস্না, জ্যোতিপুঞ্জে ঝলমল করা আকাশ, বর্ষাকালের ঘন কালো মেঘ, বরফে ঢাকা হিমালয় পাহাড়, বিশাল নদ নদী, তপ্ত মরুভূমি, তাল গাছের বন, বট গাছের স্নিগ্ধ ছায়া, মদমত্ত হাতির দল, বিরাট সর্প, বিশাল সিংওয়ালা হরিণ এবং সৌম্য গৌর দীর্ঘকান্তি এই ভারতবাসীদের দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এইভাবেই এই দেশের বৈচিত্র্য সম্রাট সেকেন্দারের চোখে ধরা পড়েছে। অর্থাৎ এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে একটা বৈচিত্র্যময় রূপ, সেই রূপ কিন্তু সম্রাট সেকেন্দার সাহার চোখে ধরা পড়েছিল এবং তার কাছে এই বৈচিত্র্যময়ী ভারতবর্ষের রূপ খুবই ভালো লেগেছিল এবং তিনি তাই কথা বলেছেন যে কি বিচিত্র এই দেশ। এরপর 2 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো। ভাবলাম এ একটা জাতি বটে, বক্তা কে, তার এমন ভাবনার কারণ কি। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে একটু দেখো। তো বক্তাকে, এই অংশটাকে আগে আমরা আলাদা করে লিখে নেব এবং পরবর্তীকালে প্যারা চেঞ্জ করে তার এমন ভাবনার কারণটা ব্যাখ্যা করব। তো এইভাবে উত্তর লিখবে দেখো। উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের অন্তর্গত। উদ্ধৃতাংশের বক্তা হলেন সম্রাট সেকেন্দার সাহা। এরপর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে তার এমন ভাবনার কারণ কি, তার উত্তরটা আমরা কিভাবে লিখেছি দেখো। সম্রাট সেকেন্দার সাহা যখন ভারতবর্ষের শতদ্রু তীরের এক রাজা পুরুকে পরাজিত করে বন্দি করেছিলেন, তখন তিনি পুরুকে প্রশ্ন করেছিলেন যে সম্রাট সেকেন্দার সাহার কাছে পুরু কিরূপ আচরণ প্রত্যাশা করেন। তো সম্রাট সেকেন্দার সাহা একজন এত বড় রাজা, তার কাছে এই হেরে যাওয়া রাজা পুরু কেমন আচরণ চাইছেন, কেমন আচরণ প্রত্যাশা করছেন, এই প্রশ্ন করেছিলেন। সেকেন্দার সাহার এই প্রশ্নের উত্তরে পুরু নির্ভীক নিষ্কম্প স্বরে জানিয়েছিলেন যে একজন রাজার প্রতি অপর রাজার যেরূপ আচরণ করা উচিত, তিনিও সেকেন্দার সাহার কাছে ঠিক সেই রকম আচরণ প্রত্যাশা করেন। বন্দি অবস্থায় থেকেও পুরুর বীরত্ব, সাহস এবং আত্মসম্মান বোধ দেখে সম্রাট সেকেন্দার সাহা ভেবেছিলেন এ একটা জাতি বটে। তো উত্তরটা তোমরা এইভাবে শেষ করবে। এরপর 3 নম্বর দাগের প্রশ্নতে কি বলা হয়েছে আগে দেখো। এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? অর্থাৎ সম্রাট সেকেন্দার সাহাকে প্রশ্ন করা হয়েছিল যে এই দিগ্বিজয় কেন তিনি শেষ না করে অসম্পূর্ণ রেখে চলে যাচ্ছেন। এই প্রশ্নটা কে করেছিল বলো তো? তোমরা একটু মনে করলেই মনে করতে পারবে যে এই প্রশ্নটা কিন্তু করেছিল সম্রাটের সেনাপতি সেলুকস। তো সম্রাট কি উত্তর দিয়েছিলেন তার উত্তরটা আমরা এইভাবে লিখব দেখো। উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের অংশ। উদ্ধৃত প্রশ্নটি সেনাপতি সেলুকাস গ্রিক সম্রাট সেকেন্দার সাহাকে করেছিলেন। এই প্রশ্নের উত্তরে সম্রাট সেকেন্দার সাহা জানিয়েছিলেন যে এই দিগ্বিজয় সম্পূর্ণ করার জন্য প্রয়োজন নতুন গ্রিক সৈন্য। তিনি সুদূর মাসিডন থেকে রাজ্য, জনপদ সবকিছুই তৃণসম পদতলে দলিত করে
চলে এসেছেন, অর্থাৎ পায়ের তলায় মারিয়ে দিয়ে তিনি চলে এসেছেন সুদূর মাসিডন থেকে। ঝড়ের মতো এসে শত্রু সৈন্যদলকে তিনি ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছেন, অর্থাৎ ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছেন। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে, অর্থাৎ অর্ধেক এশিয়ার ওপর দিয়ে তার সেনাবাহিনী বীর পদভরে কম্পিত করে দিয়ে এগিয়ে গেছে। তো এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে তার সেনাবাহিনীর মধ্যে কতটা বীরত্ব রয়েছে, তারা কতটা বীর। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর হয়ে তিনি অর্ধেক এশিয়া জয় করে ফেলেছেন, কিন্তু তিনি প্রথমবার বাধা পেয়েছেন শতদ্রু তীরে এসে। এরপরেই সেকেন্দার সাহা অনুভব করেছেন তার সৈন্যদল এখন ক্লান্ত। এছাড়াও তিনি সাম্রাজ্য স্থাপন করতে আসেননি, তিনি কেবলমাত্র শৌখিন দিগ্বিজয়ে বের হয়েছিলেন, জগতে একটা কীর্তি রেখে যাওয়ার জন্য। তো কেবলমাত্র তিনি জগতে একটা কীর্তি, নিজের একটা কাজ অক্ষুণ্ণ করে রেখে যাওয়ার জন্য এইরকম দিগ্বিজয়ে বেরিয়েছিলেন, যে একটা বিশাল সাম্রাজ্যের সম্রাট হবেন তিনি, সেই কারণেই একটা উল্লেখযোগ্য কাজ তিনি করে রেখে যাওয়ার জন্য এই দিগ্বিজয়ে বেরিয়েছিলেন। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু সম্রাট সেকেন্দার সাহা তার সেনাপতি সেলুকাসকে এইভাবেই দিয়েছিলেন। এবার 3-4 নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই, বক্তা কে, কোন সত্য সে উচ্চারণ করেছে। উত্তরটা কিভাবে লিখবে দেখো, উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের অন্তর্গত। উদ্ধৃতাংশের বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। তো বক্তা কে, না মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। সে কোন সত্য উচ্চারণ করেছে, তোমরা কিভাবে লিখবে, না চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহ করে গ্রিক সৈন্যাধ্যক্ষ অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে সম্রাট সেকেন্দার সাহার কাছে উপস্থিত হলে সম্রাট সেকেন্দার সাহা চন্দ্রগুপ্তের কাছে জানতে চেয়েছিলেন যে সে শুষ্ক তালপত্রে কি লিখছিল, এবং নির্দেশ দিয়েছিলেন এই সম্পর্কে সত্য কথা বলতে। এর উত্তরেই চন্দ্রগুপ্ত উক্ত উক্তিটি করেছেন। তো কেন উক্তিটি করেছেন, না যখন সম্রাট সেকেন্দার সাহার চন্দ্রগুপ্তের কাছে জানতে চেয়েছিলেন যে কি লিখছিলে, তুমি সত্য কথা বলো, তখন চন্দ্রগুপ্ত বলেছিল যে ভারতবাসী এখনো মিথ্যা কথা বলতে শিখে নাই। চন্দ্রগুপ্ত জানিয়েছিলেন তিনি গুপ্তচর নন, তিনি মগধের রাজপুত্র। তার পিতার নাম মহাপদ্ম, তার বৈমাত্রেয় ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করেছে, অর্থাৎ তার বৈমাত্রেয় ভাই মানে বিমাতার সন্তান নন্দ সে সিংহাসনে বসে চন্দ্রগুপ্তকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেছে। তাই তিনি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই সম্রাট সেকেন্দার সাহার বীর সেনাপতি সেলুকসের কাছ থেকে রণকৌশল সম্পর্কে শিক্ষা গ্রহণ করছিলেন। তো এই সত্যটাই কিন্তু সে সম্রাট সেকেন্দার সাহাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো এর থেকে আমরা চন্দ্রগুপ্ত সম্পর্কে বুঝতে পারি যে চন্দ্রগুপ্ত কেমন মানুষ ছিল। তো এরপরে আমরা চলে যাব 3-5 নম্বর প্রশ্নে। দেখো 3-5 নম্বর দাগের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, না আমার ইচ্ছা হলো যে দেখে আসি, বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল, তার পরিণতি বা কি হয়েছিল। তো এই প্রশ্ন দুটির উত্তর তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। উদ্ধৃতিটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশের অন্তর্গত। উদ্ধৃতাংশটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। তার মনে যে ইচ্ছা জেগে উঠেছিল তা হল গ্রিক সম্রাট সেকেন্দার সাহার পরাক্রম, ক্ষমতা, বাহিনী চালনার দক্ষতা, ব্যূহ রচনার প্রণালী, সামরিক নিয়ম এসব কিছুই একবার নিজে চোখে দেখে আসার। কোন পরাক্রমে সম্রাট সেকেন্দার সাহা অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে বিজয় রথ এগিয়ে এনেছেন তা সামনে থেকে দেখে শিখে নেওয়া। তো এই জিনিসগুলোই সামনে থেকে দেখে নিতে বা সামনে থেকে শিখে নিতে চন্দ্রগুপ্ত সেই সম্রাট সেকেন্দার সাহার শিবিরে গিয়ে পৌঁছেছিলেন। এরপরে পরের যে পোর্শনটা রয়েছে প্রশ্নটার, তার পরিণতি কি হয়েছিল তার উত্তরটা তোমরা এভাবে লিখবে দেখো, চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাটের রণকৌশল শিখে নেওয়ার উদ্দেশ্যে গ্রিক সৈন্য শিবিরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে মাসবধিকাল ধরে চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাটের সেনাপতি সেলুকাসের কাছ থেকে যুদ্ধ প্রণালী শিখে নিয়েছিলেন, কিন্তু
পরবর্তীকালে গ্রিক সৈন্যাধ্যক্ষ অ্যান্টিগোনাসের কাছে গুপ্তচর সন্দেহে ধরা পড়েছিলেন চন্দ্রগুপ্ত। এটাই ছিল তার পরিণতি। তো শেষ পরিণতি কি হয়েছিল না, সে অ্যান্টিগোনাসের মাধ্যমে সম্রাট সেকেন্দার শাহার কাছে গুপ্তচর সন্দেহে ধরা পড়েছিল। তো এইভাবেই আমাদের 3-এর 5 পর্যন্ত অর্থাৎ 3-এর দাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো শেষ হলো। এবার আমি পরবর্তী একটি ক্লাসে তোমাদের বাকি যে প্রশ্নগুলি রয়েছে তো সেই উত্তরগুলি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কে কে এই আলোচনা দেখলে, কোথা থেকে তোমরা এই আলোচনাগুলি দেখছো বা তোমাদের কেমন লাগছে, এছাড়াও তোমাদের পাঠ্য সম্পর্কিত আরও অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে এই ভিডিওগুলি শেয়ার করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।